জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর বৈঠক বিকেলে আলোচনা হবে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে। স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে বলেছেন রুহুল কবির রিজভী। নির্বাচন প্রলম্বিত হলে প্রশ্নবিদ্ধ হবে অন্তর্বর্তী সরকার। ভারত থেকে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দুদেশের সম্পর্কে অন্তরায়, মন্তব্য বিশ্লেষকদের। বিদেশ নীতির বিষয়ে ঢাকাকে আরো কৌশলী হওয়ার পরামর্শ। পিলখানা হত্যাকাণ্ড ছিল দেশের সার্বভৌমত্বকে ধ্বংসের পরিকল্পনা আর আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার কৌশল, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক হবে। বিকেল ৩টা থেকে ৫:৩০ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বৈঠক হবে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি বৈঠকে অংশ নেবে। প্রতিনিধি দলে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খুসরো মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারের নেতৃত্বে জামায়াত অংশ নেবে। তার সঙ্গে থাকতে পারেন ডাক্তার সৈয়দ মোহাম্মদ তাহের, AHM হামিদুর রহমান আজাদ, সাইফুল আলম খান মিলন, অ্যাডভোকেট মশিউল আলম। জাতীয় নাগরিক কমিটির পক্ষে বৈঠকে অংশ নেবেন নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, সামান্তা শারমিন এবং সার্জিস আলম। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর সংবিধান সহ বিভিন্ন বিষয় সংস্কারে 6টি কমিশন গঠন করা হয়। সেই কমিশনগুলোর প্রধানদের সদস্য করে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান। সরাসরি কথা বলবো তার সঙ্গে। রোকন, শুনতে পাচ্ছেন কিনা? রোকন, আপনি আমাদের জানাবেন যে মতবিনিময় কখন হতে পারে, তাছাড়া রাজনৈতিক দলগুলোর নেতারা কি আসতে শুরু করেছেন কিনা? সোমা, আপনি জানেন যে আমি এখন যে ফরেন সার্ভিস একাডেমির সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে আজকে আসলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে যে রাজনৈতিক দলগুলোর আলোচনা হবে সেই আলোচনাটি শুরু হবে। আপনি জানেন যে এই আলোচনাটি শুরু হওয়ার কথা রয়েছে ৩টার সময়। এখন পর্যন্ত আসলে কোন রাজনৈতিক দল কারো কোনো প্রতিনিধি আসার সুযোগ হয়নি। সেটি হচ্ছে যে ৩টার আরও হয়তো আধা ঘন্টা পর থেকে আসা শুরু হবে। আপনি জানেন যে বিএনপির একটি প্রতিনিধি দল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে আসবে। আমরা শুনেছি যে জামাতের যে প্রতিনিধি দলটি আসবে তার নেতৃত্বে থাকবেন গোলাম পরোয়ার এবং একই সঙ্গে জাতীয় নাগরিক কমিটি, অর্থাৎ জাতীয় নাগরিক কমিটির একটি থাকবে এবং একই সঙ্গে আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলকে, অর্থাৎ এই জুলাই অভ্যুত্থানের সাথে যারা ছিল তাদের প্রায় যে প্রতিনিধি ছিল তাদের প্রায় সবাই আজকের এই প্রথম যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা সেটিতে যোগ দিবেন। এবং প্রথমে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের কিন্তু প্রায় 6 মাস ধরে সময়কাল, প্রায় 6 মাস, এই 6 মাস ধরে যেই সংস্কার কমিশন প্রধান 6টি সংস্কার কমিশন সংস্কারের প্রস্তাব দিয়েছে। আপনি জানেন যে সংস্কার কমিশনের প্রস্তাবগুলো রয়েছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, এবং কোন সংস্কারগুলো আসলে নির্বাচনের আগেই হবে এবং কোন সংস্কারগুলো নির্বাচিত সরকার এসে করবে, এই সমস্ত সংস্কারের বিষয়ে সিদ্ধান্তগুলো হবে এই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মধ্য দিয়ে। তো এখন পর্যন্ত এই আজকে যে বৈঠকটি, সেই বৈঠকের আনুষ্ঠানিকতা শুরু হয়নি। ৩টার সময় এই বৈঠক শুরু হবে এবং আজকে এই সংস্কার কমিশনের যে প্রধান রয়েছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস, সেই অধ্যাপক ইউনূসের বক্তব্যের মধ্য দিয়ে সংস্কার কমিশনের কার্যক্রম শুরু হবে বলে আমরা সর্বশেষ জানতে পারছি। তবে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা ফরেন সার্ভিস কমিশন অর্থাৎ এই বৈঠকের স্থলে এসে পৌঁছাননি। তো আশা করছি যে হয়তো আরও আধা ঘন্টা পর থেকে হয়তো তারা আসা শুরু করবেন। এই ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের সর্বশেষ পরিস্থিতি। সোমা। রোকন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্র শক্তিশালী হয়, তাই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, গত 16 বছরে দেশে কোনো নির্বাচন হয়নি। একজন ব্যক্তি কিভাবে পুরো নির্বাচন পদ্ধতি ধ্বংস করে দেন, ভবিষ্যতে রাষ্ট্রবিজ্ঞানে তা অন্তর্ভুক্ত হতেই পারে। তিনি বলেন, শেখ হাসিনার আমলে দিনের ভোট রাতে হয়েছে, ভোটারদের মাইকিং করে কেন্দ্রে যেতে বারণ করা হয়েছে। শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকারও নষ্ট করেছে আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন প্রলম্বিত হলে সরকার প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচনটা দেওয়া দরকার, যে সময়টা যেন খুব প্রলম্বিত না হয়, এ কথাটা বলা হয়েছে। যে একেবারে যদি খুব বেশি দেরি হয় তাহলে
সাধারণ মানুষের মধ্যে, জনগণের মধ্যে নানা প্রশ্নের দেখা দেবে, সে প্রশ্নটা যাতে দেখা না দেয়। এবং ডক্টর ইউনূস সাহেবের সরকার হচ্ছে জনসমর্থিত সরকার, আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্রের লড়াই যারা দীর্ঘদিন রাজপথে ছিলেন তাদের সমর্থিত সরকার। তো সুতরাং এই সরকার সবসময় মানুষের সেন্টিমেন্ট ধারণ করেই তারা কাজ করবে। এটা তো একটা বিপ্লবের ফলে জনসমর্থিত সরকার। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, পার্লামেন্টারি নির্বাচন, যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে বিদেশ নীতির বিষয়ে আরো কৌশলী হবার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে ভারতে থেকে হাসিনার উস্কানিমূলক বক্তব্য দুদেশের সম্পর্কের বাধা বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। হাসিনা পরবর্তী বাংলাদেশের জন্য ভূরাজনৈতিক চ্যালেঞ্জ এবং কৌশলগত প্রয়োজনীয়তা নিয়ে শনিবার সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পলিসি স্টাডিজ BIPS। অরুণাচল প্রদেশ ইজ এ ফ্ল্যাশ পয়েন্ট। এতে অংশ নিয়ে আলোচকরা বলেন, বৈশ্বিক এবং আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রয়োজন জাতীয় সংহতি, গণতন্ত্র, মুক্ত এবং ইনক্লুসিভ অর্থনীতি। সবচেয়ে যেটা প্রধান এবং প্রথম কাজ সেটা হচ্ছে জাতীয় সংহতি তৈরি করা। আমরা জাতীয় কিছু মৌলিক বিষয়ে ঐক্যমত্যে আসতে হবে। আমার ঘর যদি শক্তিশালী না থাকে তাহলে বাইরের লোক এখানে এসে হাত দিতে চেষ্টা করবে, এটা খুব স্বাভাবিক প্রবণতা এবং এই রাষ্ট্রগুলি কাজটা করে। তো কাজে আমাকে যদি শক্তিশালী সম্মানজনকভাবে থাকতে হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ সংহতিটা খুবই জরুরি। ভারত, চীন এবং আমেরিকার সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান আলোচকদের। আমার নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া, সেটা তো ৭১-এর পর থেকেই আওয়ামী লীগের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে নয়, আওয়ামী লীগের সঙ্গে একটা সম্পর্ক আছে এবং এই দোষটা কিন্তু মিউচুয়াল। এটা শুধু শেখ হাসিনার বা আওয়ামী লীগের না, ইন্ডিয়ারও আছে। হাসিনার ভারতে থাকা এবং সেখানে থেকে উস্কানিমূলক বক্তব্য দেয়া বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্কের অন্তরায়। তাই দিল্লিকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক কি হবে। মন্তব্য শামা ওবায়েদের। হাসিনার ভারতে থাকাটা এবং হাসিনার কিছু লোকজনের এখন ভারতে থাকাটা এবং ভারতে বসে বসে বাংলাদেশে উস্কানিমূলক কথাবার্তা ফেসবুকে বলাটা ভারত আর বাংলাদেশের সম্পর্কটাকে উন্নয়নের দিকে নিবে না। বৈশ্বিক ভূকৌশলগত চ্যালেঞ্জ মোকাবেলায় সমরনীতি এবং কূটনীতির সমন্বয় করার পরামর্শ বিশেষজ্ঞদের। ভালো জান বুঝবেন, এটা ওনাদেরকে নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধ্বংসের পরিকল্পনার অংশ হিসেবেই পিলখানায় ৫৭ জন চৌকস সেনা অফিসারকে হত্যা করেছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। রাজধানীর BFDC অডিটোরিয়ামে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে ওই দিন পিলখানায় বিডিআরের পোশাক পরে ওই হত্যাযজ্ঞে অংশ নিয়েছিল ছাত্রলীগ এবং যুবলীগ। বিষয়টি খতিয়ে দেখতে বিডিআর হত্যা তদন্তে গঠিত কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, পিলখানার ঘটনায় তৎকালীন সেনা প্রধান অবসরপ্রাপ্ত মঈন আহমেদের নীরবতা এবং কার্যকর ব্যবস্থা গ্রহণে গড়িমসি প্রমাণ করে তিনিও এই হত্যায় জড়িত। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ১.৫ ঘন্টার মধ্যে সেনাবাহিনীর অপারেশনকারী টিম পিলখানার কাছে পৌঁছে গেলেও কার নির্দেশে অপারেশন চালায়নি সেটিও খতিয়ে দেখা দরকার। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রশ্ন তোলেন, বিডিআর হত্যাকাণ্ডের আগের রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাইফেল ডিনারে অংশগ্রহণের কথা থাকলেও কেন যাননি, সেটিও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আলটিমেট বেনিফিশিয়ারি কে? সেনাবাহিনী প্রধানকে কে নির্দেশ দানে বিরত ছিলেন? কেন ছিলেন? কেন রাজনৈতিক নেতৃত্ব ওখানে বিডিআরের ওখানে যে হারবারিং করেছে? আমি গতকালকে একটি ইউটিউবে দেখছিলাম, একজন সেনা সদস্যের পরিবার বলছেন তার হাজব্যান্ড আরেকজনের ভাই টেলিফোন করে বলেছেন আওয়ামী লীগের যুবলীগের নেতাকর্মীরা বিডিআরের পোশাক পরে ভিতরে হত্যাকাণ্ডে জড়িত হয়ে পড়েছেন। আশা করি কমিশন এগুলো বের করে আনবেন। টঙ্গীর তোরাক তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম। দেশ বিদেশের লাখ লাখ মুসল্লির উদ্দেশ্যে ঈমান, আমল, আখলাক এবং দিনের পথে মেহনতের উপর বয়ান চলছে।
দুদিন ধরে সার্বক্ষণিক ইবাদত বন্দেগীতে মগ্ন মুসল্লিরা। রবিবার আখেরি মোনাজাতে শেষ হবে এবছরের ইজতেমা। নিরাপত্তা বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। কানায় কানায় পূর্ণ টঙ্গীর ইজতেমা ময়দান। রবিবার আখেরি মোনাজাতে শরীক হবেন মুসল্লিরা। মোনাজাত পরিচালনা করবেন নিজামুদ্দিন মার্কাজের শীর্ষ মুরব্বী সাদ কান্দলবির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ইজতেমার প্রথম দিন পবিত্র শবে বরাত হওয়ায় ময়দানের মুসল্লিরা সারা রাত ইবাদত বন্দেগীতে কাটিয়েছেন। শনিবার বাদ ফজর দ্বিতীয় দিনের বয়ান শুরু করেন ভারতের হযরত মাওলানা ইলিয়াস বিন সাদ। বাংলায় তর্জমা করেন মাওলানা ওসামা ইসলাম। 85টি খিত্তায় অবস্থান নিয়ে তাবলিগ বিষয়ে মুরব্বীদের দিক নির্দেশনা শুনছেন দেশ বিদেশের লাখো মুসল্লি। আল্লাহ পাকের তৌহিদের কালেমা বুলন্দ করার জন্য সারা দুনিয়ার মানুষ হেদায়েত পেয়ে যাবে, এই জন্য আমাদের একত্রিত হওয়া। আমাদের দেশ এবং সারা বিশ্বে শান্তি ছড়িয়ে পড়ুক এবং হচ্ছে কোনো ধরনের হিংসা এবং বৈষম্য ছাড়া যাতে আমরা সুন্দরভাবে সব ইজতেমা করতে পারি। এত বাধা বিঘ্নের পরেও আল্লাহ তাআলা আমাদের ইজতেমাকে কবুল করছেন। আমরা চাইতেছি পুরো দুনিয়ার মধ্যে অন্ধকারকে আলোকিত করতে, আর যারা নাকি आलोकित अंधकार से हिदायत करे। मैं नेपाल से आया हूँ, मैं यहाँ हाजी दानिश में स्टडी कर रहा हूँ। ये फर्स्ट टाइम विश्व इज्तिमा अटेंड कर रहा हूँ। बहुत खुशी लग रही है और बहुत अच्छा वार्म हॉस्पिटलिटी है बांग्लादेश के साथियों का। বিভাজন ও ভেদাভেদ ভুলে সকল মুসলিম ঐক্যের বন্ধন সুদৃঢ় করতে চান ইজতেমার মুরব্বীরা। কিভাবে আমরা ভ্রাতৃত্ব বন্ধনের সাথে সবাইকে একসাথে নিয়ে আখলাকের সাথে ভালো ব্যবহারের সাথে এবং একতার সাথে আগে বাড়তে পারি, এটাই মূল মেসেজ। যাতে করে কোনো রকম মুসলমানের সাথে কোনো রকম ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত না হয়। আখেরি মোনাজাতের পর মুসল্লিদের যাতায়াতের সুবিধায় 8টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া টঙ্গী স্টেশনে সকল ট্রেনের যাত্রা বিরতি রাখা হয়েছে। নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে পুলিশ। সবকিছু ঠিক থাকলে 12টায় আখেরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। রাস্তা সচল থাকবে, রাস্তার মধ্যে উঠলেন রাস্তায় হাঁটবেন অথবা রাস্তায় গাড়ি চলবে। রাস্তায় কেউ দাঁড়ানোর জন্য না, রাস্তায় কেউ বসার জন্য না। এই জিনিসটি যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমার মনে হয় যান চলাচলের কোনো অসুবিধা হবে না। আখেরি মোনাজাত শেষে তাবলিগের দাওয়াতি কাজে বের হবেন দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর বৈঠক বিকেলে। আলোচনা হবে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে। স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে বলেছে রুহুল কবির রিজভী। নির্বাচন প্রলম্বিত হলে প্রশ্নবিদ্ধ হবে অন্তর্বর্তী সরকার। ভারত থেকে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দুদেশের সম্পর্কে অন্তরায়, মন্তব্য বিশ্লেষকদের। বিদেশ নীতির বিষয়ে ঢাকাকে আরো কৌশলী হবার পরামর্শ। পিলখানা হত্যাকাণ্ড ছিল দেশের সার্বভৌমত্বকে ধ্বংসের পরিকল্পনা আর আওয়ামী লীগকে ক্ষমতা রাখার কৌশল, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4:03টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavision news সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavision news এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।